প্রিয় মেডিকেল অ্যাসপিরেন্ট, তোমাদের সবাইকে স্বাগতম জানাই আজকের লেকচারে। আজকে আমরা পড়ব জুওলজির ফার্স্ট চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট টপিক পরিফেরা নিয়ে। তো এইটা কেন পড়াচ্ছি, এটার একটা কারণ হচ্ছে দেখা যায় যে আমরা যে নন কোয়াডের যে 1 থেকে 8টা পর্ব থাকে সেগুলোকে আমরা জাস্ট মুখস্থ করি ছন্দ দিয়ে, এবং মুখস্থ করার কারণে কি হয়, জিনিসগুলো আমরা ভুলে যাই। তো চলো আজকে আমরা জিনিসটাকে মুখস্থ না করে ছবির মাধ্যমে পরিফেরা পর্বগুলোকে তোমাদের সামনে সহজে তুলে ধরবো। তো খেয়াল করো, ফার্স্ট অফ অল তোমাকে জানতে হবে পরিফেরার মানেটা কি। দেখো, পরি শব্দের অর্থ হলো ছিদ্র, আর ফেরা মানে বহন করা। তার মানে পরিফেরা শব্দের অর্থ হলো যেই পর্বে প্রাণীগুলোর দেহে অনেক ছিদ্র থাকবে এবং এই ছিদ্রগুলোকে বহন করবে। ঠিক আছে, এখন এটার একটা অপর নাম আছে, সেটার নাম হলো স্পঞ্জ। তার মানে এই পর্বের প্রাণীগুলো তুলনামূলক নরম হয়, এই জন্য এটার অপর নাম হচ্ছে স্পঞ্জ। ওকে, এখন আসো পরিফেরা পর্বের প্রাণীগুলো দেখতে কেমন। দেখতে কিছুটা এমন হয়ে থাকে। দেখো, এই পর্বের প্রাণীগুলোতে অনেকগুলো ছিদ্র আছে এবং এরা অনেক নরম প্রকৃতির হয়ে থাকে। খেয়াল করো তো, এই পর্বের পানির যে ছিদ্রগুলা থাকে, এই ছিদ্রগুলার মেইন ছিদ্রটা এইটা না, এবং এই ছিদ্র কয়টা বলো তো? একটাই মেইন ছিদ্র থাকে। তাই বায়োলজিতে এক ওয়ার্ডটা বোঝাইতে আমরা ইউজ করি আম। আম শব্দের অর্থ হলো একটা, আর এটা একটা ছিদ্র, ছিদ্রকে বলে অস বা ওপেনিং। তাহলে এটাকে আমরা বলবো হলো অস্টিয়াম, মানে এটা একটা ওপেনিং। এবং এই ওপেনিং দিয়ে কি হবে, বিভিন্ন কিছু বের হয়ে যাবে। তার মানে তার যে বজ্রগুলা রয়েছে সেগুলা এই ছিদ্রপথ দিয়ে বের হয়ে যাবে। এখন খেয়াল করো তো, আরো অনেকগুলা ছিদ্রপথ আছে না? দেখো, এই ছিদ্রগুলা দিয়ে প্রবেশ করে, এবং এই ছিদ্রের সংখ্যা কি একটা? একটা না, অবশ্যই অনেকগুলো আছে। তাহলে অনেকগুলো আছে, এই জন্য এটার নাম হলো বহুবচন, এবং এগুলো হলো ছিদ্র বা ওপেনিং, এই জন্য এটাকে বলে অস্টিয়া। অস্টিয়া মানে অস মানে ভাই ওপেনিং, অনেকগুলা থাকে এই জন্য এটাকে বলি অস্টিয়া। তাহলে খেয়াল করো, অস্টিয়াম দিয়ে বের হয়ে গেল, তাহলে অস্টিয়াগুলা দিয়ে কি করবে? প্রবেশ করবে। এখন কি কি প্রবেশ করবে সেটা হলো প্রশ্ন। খাদ্য প্রবেশ করে, পানি প্রবেশ করে, এবং স্পাম বা শুক্রাণুগুলা প্রবেশ করে। তাহলে সেকেন্ড কোয়েশ্চেন, ডিম্বাণু প্রবেশ করে না? না, অ্যান্সার হচ্ছে না, প্রবেশ করে না, কারণ এদের বডিতেই ডিম্বাণুগুলা থাকে। ওকে, এখন আসো আমরা কি করি, খেয়াল করো তো, এই যে চারোদিকে, এই পর্বের পানির চারোদিকে আমরা একটা পিঙ্ক কালারের আবরণ দিছি না? এইগুলাকে আমরা বলবো হলো পিনাকো ড্রাম। দেখো, এই ড্রাম শব্দের অর্থ হলো ত্বক, আর পিনাকো মানে পাতলা। তার মানে এই পর্বের প্রাণীদের দেহে চারোদিকে একটা পাতলা আবরণ থাকে, এবং এই পাতলা আবরণ থাকে বলে এটাকে কি বলবো? পিনাকো ড্রাম বলবো। এবং পিনাকো ড্রামের নিচে আরেকটা সেলের লেয়ার দেখতে পাচ্ছ না? এই সেলের লেয়ারটা অনেক পাতলা না? তাহলে এই সেলটাকে আমরা কি বলবো? পিনাকোসাইট। সাইট শব্দের অর্থ সেল, আর পাতলা সেল, এই জন্য এটাকে কি বলবো? পিনাকোসাইট। ওকে, তাহলে আমরা এই পর্বের পানিতে একটা সেল পাইলাম পিনাকোসাইট, আরেকটা সেল পাবো। খেয়াল করো তো, পিনাকোসাইট সেলের ঠিক নিচে আরেকটা সেল আছে না? এটাকে আমরা যদি বাইরে একটু বড় করে দেখি, দেখতে এমন হয়। দেখতে অনেকটা ফানেল শেপ না? ফানেলকে বায়োলজির ভাষায় বলে ভাইয়া কোয়ানো। আর এটা যেহেতু সেল, তাহলে এটাকে আমরা বলবো হলো কোয়ানোসাইট, অর্থাৎ ফানেল আকৃতির শেপ। ওকে, এখন খেয়াল করো তো, এই সেলে কিছু ফ্লাজেলা থাকে। ফ্লাজেলার এখানে কাজটা কি? এখানে কাজটা হচ্ছে ফিল্ট্রেশন করে, এবং ফিল্ট্রেশন করে ভেতরে প্রবেশ করায়। তাহলে খেয়াল করো, সেলের ভেতরে প্রবেশ করতেছে। এখন প্রশ্ন হলো কি প্রবেশ করবে? এই যে জিনিসগুলো অস্টিয়া দিয়ে ঢুকলো, সেটা এখন সেলের ভেতরে প্রবেশ করবে। দেখছো তাহলে কতটা লজিক্যাল হয়ে গেল? তাহলে প্রবেশ করলো। এখন তুমি এই পর্বের পানিটার খেয়াল করো তো, এইগুলো এক একটা নালী না? এগুলো এক একটা নালী না? তাহলে এই পর্বের পানিটা কেমন? নালী সংবহন তন্ত্র না? তাহলে এই পর্বের পানিতে কোন সংবহন তন্ত্র পাওয়া যাবে? অনেকগুলা নালী আছে, তাহলে নালী সংবহন তন্ত্র পাওয়া যাবে। আরেকটা মজার জিনিস খেয়াল করো তো, এই নালীগুলা সেন্টারে একটা ফাঁকা জায়গায় এসে মিলিত হলো না? তাহলে বায়োলজিতে কোনো একটা গহ্বর যদি তৈরি করে, ওটাকে বলে সিল। আর এটা একটা স্পঞ্জ, তাহলে এই গহ্বর, এই পর্বের পানির দেহে যে গহ্বরটা থাকবে, এটাকে বলবো স্পঞ্জ সিল। তার মানে এই পর্বের পানির নাম হলো স্পঞ্জ, এবং এদের ভেতরে একটা গহ্বর আছে, এই জন্য এটার নাম হলো স্পঞ্জ সিল। ওকে, এখন আমরা এই পর্বের প্রাণীদের একটা স্পেশাল নাম শিখে আসি, সেটা হচ্ছে ভাইয়া, এই পর্বের প্রাণীদেরকে বলা হয় জুওফাইটা। কেন জুওফাইটা বলে বলো তো? এদের জু শব্দের অর্থ প্রাণী, আর ফাইটা মানে হলো উদ্ভিদ। মানে এই পর্বের প্রাণীদের কিছু বৈশিষ্ট্য উদ্ভিদের সাথে, কিছু বৈশিষ্ট্য প্রাণীর সাথে মিল থাকে, এজন্য এদেরকে বলে জুওফাইটা। এখন লাস্টলি আমরা আরো দুইটা জিনিস শিখবো। একটা হচ্ছে, এরা একটা প্রাণী, তাহলে এদের একটা প্রোটেকশন লাগবে না? তাহলে এদের দেহে আমি কাঁটা দিয়ে দিলে প্রোটেকশন পেয়ে যাবে। তো মনে, এদের দেহে কাঁটা থাকে, এই কাঁটাগুলোকে বলে স্পিকিউল। তো দেখো, বায়োলজিতে যখনই তুমি উল পাবা, সেটা হলো ছোটকে নির্দেশ করে। যেমন ক্যানাল, তার ছোটকে বলবো ক্যানালি কুলি। উলি মানে ছোট জিনিস, স্পাইক মানে কাঁটা। তাহলে কাঁটার থেকে ছোট ছোট কাঁটা যখন থাকবে, তখন তাকে আমরা বলবো স্পিকিউল। আর
আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে এটা একটা প্রাণী, তাহলে চলাফেরা করা লাগবে। চলাফেরা করার জন্য আমি কিছু প্রোটিন দিয়ে দিলাম, তন্তু দিয়ে দিলাম। তো এইটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হলো স্পঞ্জিন। দেখো বায়োলজিতে লাস্টে যদি ইন থাকে সেটা প্রোটিন নির্দেশ করে, আর এটা একটা স্পঞ্জ, তাহলে স্পঞ্জের গায়ে যে প্রোটিন থাকবে সেটাকে আমরা বলবো হলো স্পঞ্জিন। ওকে, এখন লাস্টলি যে জিনিসটা আমাদেরকে শেখা লাগবে এটা হলো তার লার্ভা দশা। লার্ভা দশাকে অলরেডি আমি একটা ভিডিওতে এক্সপ্লেন করছি, তবুও আমি তোমাদেরকে একটু বলে দিই। এদের দুইটা লার্ভা দশা থাকে, একটা হলো অ্যাম্ফিব্লাস্টোলা আর একটা হলো প্যারেনকাইমোলা। দেখো অ্যাম্ফি মানে হলো বোথ, এমপি শব্দের অর্থ কি? বোথ। বোথ মানে আমি কি বুঝাইলাম, যে এখানে দুই ধরনেরই সেল থাকবে। দুই ধরনের সেল বলতে কি বোঝাচ্ছে? একটা হলো পরিণত সেল, একটা হলো অপরিণত সেল। আর ব্লাস্ট মানে হচ্ছে সেলের আদি অবস্থা, আর উলা শব্দের অর্থ দশা। অর্থাৎ এই লার্ভা দশায় পরিণত এবং অপরিণত, নিশ্চল এবং সচল দুই টাইপেরই সেল থাকে, এই জন্য এটাকে বলে অ্যাম্ফিব্লাস্টোলা। 2 নম্বর লার্ভা দশা হলো ভাইয়া প্যারেনকাইমোলা। দেখো প্যারেনকাইমা শব্দের অর্থ হলো এটা একটা সেল, নরম প্রকৃতির সেল, আর উলা শব্দের অর্থ হলো দশা। অর্থাৎ এই দশা বা এই লার্ভা দশায় আমরা ভেতরে প্যারেনকাইমা সেল পাবো এবং কিছু ফ্লুইড পাবো, এই জন্য এটার নাম হয়ে গেছে প্যারেনকাইমোলা। তো দেখো ভাইয়া, আমরা কিন্তু কোনো ছন্দ ইউজ করি নাই, আমরা একটা ছবি আঁকাইছি এবং এই ছবিটা দিয়েই এই যে পরিফেরা পর্বের যতগুলো বৈশিষ্ট্য হইতে পারে তার সবগুলাই কিন্তু আমরা বলে ফেলছি। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।